সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম শিমুল মেমোরিয়াল নর্সাথ স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত আজকের নবম শ্রেণীর হিসাব বিজ্ঞান ক্লাসে। তোমাদের সঙ্গে ক্লাস উপস্থাপনায় আমি আছি মোহাম্মদ হাসানুজ্জামান, সহকারী শিক্ষক, শিমুল মেমোরিয়াল নর্সাথ স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই বাসায় অবস্থান করছো এই করোনাকালে এবং ভালো আছো। আসো আজকে আমরা কোন বিষয়ের কোন অধ্যায় নিয়ে আলোচনা করবো দেখে নিই। আজকে তোমাদের হিসাব বিজ্ঞানের তৃতীয় অধ্যায় অর্থাৎ দুতরফা দাখিলা পদ্ধতি এই অধ্যায় নিয়ে আলোচনা হবে। যেহেতু দ্বিতীয় অধ্যায় আমরা সম্পন্ন করেছি এবং তোমরা নিয়মিতভাবে টপ টেস্টগুলো সম্পন্ন করেছো, টপ টেস্টগুলো আরও আসবে এবং কার্ড এক্সামও পাবে আশা করছি। আমরা তৃতীয় অধ্যায় শুরু করব। তৃতীয় অধ্যায়ের কোন অংশটুকু আলোচনা করব এবং এই অধ্যায় শেষে তোমরা কি শিখতে পারবে, জানতে পারবে, আসো একবার দেখে নিই। আজকের পাঠ শেষে তোমরা শিক্ষার্থীরা লেনদেনের দ্বৈত সত্তার নীতি ব্যাখ্যা করতে পারবে, দুতরফা দাখিলা পদ্ধতির ধারণা ও বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবে, দুতরফা দাখিলা পদ্ধতির সুবিধাসমূহ ব্যাখ্যা করতে পারবে, লেনদেনে জড়িত দুটি পক্ষ অর্থাৎ ডেবিট ও ক্রেডিট পক্ষ শনাক্ত ও চিহ্নিত করতে পারবে, হিসাব চক্রের বিভিন্ন ধাপ ব্যাখ্যা করতে পারবে, লেনদেনের জন্য উপযুক্ত হিসাবের বই চিহ্নিত করতে পারবে এবং একতরফা দাখিলার ধারণা নিয়ে ব্যবসায়ের মুনাফা নির্ণয় করতে পারবে। শিখন ফলগুলো দেখে নিয়েছো নিশ্চয়ই। এবার চলে যাব আমরা আলোচ্য বিষয়ে। তোমরা খাতা কলম নিয়েই বসেছো অবশ্যই ক্লাস করতে। আলোচ্য বিষয়গুলো আমার সঙ্গে তুলে নাও। এই আলোচ্য বিষয়ের আলোকে আমরা পরবর্তী আলোচনা শুরু করব। আজকে আলোচ্য বিষয়গুলো দ্বৈত সত্তার লেনদেনের দ্বৈত সত্তার নীতি ব্যাখ্যা, দুতরফা দাখিলা পদ্ধতির ধারণা ও বৈশিষ্ট্য বর্ণনা, দুতরফা দাখিলা পদ্ধতির সুবিধাসমূহ ব্যাখ্যা, লেনদেনে জড়িত দুটি পক্ষ অর্থাৎ ডেবিট ও ক্রেডিট পক্ষ শনাক্ত বা চিহ্নিতকরণ, হিসাব চক্রের বিভিন্ন ধাপগুলো ব্যাখ্যা, লেনদেনের জন্য উপযুক্ত হিসাবের বই চিহ্নিতকরণ, একতরফা দাখিলার ধারণা নিয়ে ব্যবসায়ের মুনাফা নির্ণয় পদ্ধতি ব্যাখ্যা। অনেকগুলো আলোচ্য বিষয় আছে, আমরা সবগুলো আলোচনা করব। যেহেতু তোমরা জানো তোমাদের হিসাব বিজ্ঞানে কোনো থিওরিটিক্যাল টার্ম নেই, অর্থাৎ লিখিত কোনো কিছু লিখতে হয় না, সবগুলো ম্যাথ করতে হয়। তবে এই ম্যাথগুলো করার জন্য অবশ্যই থিওরিটিক্যাল টার্মগুলো অর্থাৎ প্রত্যেকটা অঙ্কের প্রথমে যে আলোচনাগুলো আছে, যে তত্ত্বগুলো আছে, যে বৈশিষ্ট্যগুলো আছে, সুবিধা অসুবিধা এবং অঙ্ক করার ছক বা নিয়ম পদ্ধতি, সেগুলো আমাদের জানতে হবে। আজকে সেই বিষয়গুলোই জানবো। তাহলে আমরা চলো এবার চলে যাই সরাসরি আলোচ্য বিষয়ে। আলোচ্য বিষয়ে প্রথমে যেটা আমরা পাচ্ছি দুতরফা দাখিলা পদ্ধতি। দুতরফা, তাই না, দাখিলা পদ্ধতি। আমরা এই দুতরফা দাখিলা পদ্ধতি সম্পর্কে প্রাথমিকভাবে একটা ধারণা লাভ করেছিলাম কোন অধ্যায়ে? দ্বিতীয় অধ্যায়, লেনদেন অধ্যায়, তাই না? সেখানে আমরা লেনদেন অধ্যায়ে আলোচনা করতে চেয়ে দুতরফা দাখিলা পদ্ধতি এবং দুতরফা দাখিলা পদ্ধতির জনক বৈজ্ঞানিক পদ্ধতি সম্পর্কে জেনেছিলাম। আরো একবার আমরা এই বিষয় সম্পর্কে জানবো। দুতরফা অর্থাৎ দুইটা দিক, দাখিলা, তাই না, অর্থাৎ লিখন পদ্ধতি, লিখতে হবে কি, লিখার নিয়ম। দুতরফা দাখিলা পদ্ধতি সম্পর্কে আমরা একটু দেখি, বিস্তারিতভাবে জানবো, ডিটেল। তবে একটু প্রথমে প্রাথমিক আলোচনাটা দেখে নিই। ইতালির প্রসিদ্ধ গণিতবিদ লুকা প্যাসিওলি 1494 খ্রিস্টাব্দে আর্থিক ঘটনাবলী সঠিক ও সুচারুভাবে লিপিবদ্ধ করার একটি পদ্ধতি বর্ণনা করেন। উক্ত পদ্ধতিটি দুতরফা দাখিলা পদ্ধতি নামে পরিচিত। সঠিকভাবে হিসাব প্রণয়নের জন্য যে ব্যবস্থা লেনদেন সমূহের দ্বৈত সত্তা যথাযথভাবে লিপিবদ্ধ করা হয় তাকে দুতরফা দাখিলা পদ্ধতি বলে। আমরা জানলাম প্রাথমিকভাবে কি, আমি একটু বিস্তারিতভাবে বলি। আমাদের যে বর্তমান অর্থাৎ আধুনিক যে হিসাব লিখন পদ্ধতি, এই হিসাব লিখন পদ্ধতি কি আগে এমনই ছিল? না, ছিল না। তোমরা জানো আমাদের যে বাজার ব্যবস্থা, এই বাজার ব্যবস্থাও কিন্তু আগে এমনটা ছিল না। প্রথমে আমরা কি করতাম? গুহায় বসবাস করতাম এবং আমরা হিংস্র জন্তু জানোয়ার থেকে রক্ষার জন্য অস্ত্র তৈরি করতাম পাথর দিয়ে, তাই না? আস্তে আস্তে কি হলো, আমরা খাবার পুড়িয়ে খেতে পারতাম না, কাঁচা মাংস, কাঁচা মাছ খেতাম। পরবর্তীতে আগুন আবিষ্কার হওয়ার ফলে আমরা পুড়িয়ে খাওয়া শিখলাম। কৃষি আবিষ্কার হওয়ার ফলে কৃষি পণ্য উৎপাদন করা শিখলাম। আমরা পণ্য আদান প্রদান অর্থাৎ বার্টার সিস্টেমে আমরা উপনীত হলাম। এই বার্টার সিস্টেম বা পণ্য বিনিময় প্রথার অসুবিধার দরুন আমরা ব্যবসা বাণিজ্য করা শুরু করলাম, মূল্যবান কড়ি পাথর আবিষ্কার করলাম, করে মূল্যায়ন করা শুরু করলাম। আস্তে আস্তে আমরা এই বর্তমান আধুনিক বাজার ব্যবস্থার সঙ্গে কি করেছি? যুক্ত হয়ে গেছি, আমরা শিখেছি।
ঠিক এই যে গুহাতে বসবাস থেকে শুরু করে নিয়ে বর্তমানে আমরা যে অত্যাধুনিক বাড়িতে সুবিধা সমৃদ্ধ বাড়িতে বসবাস করছি, একটা পর্যায়ে, একটা স্তর, একটা সময়কাল পার হতে হয়েছে। এই সময়কাল পার হতে যে কিন্তু আমাদেরকে বিভিন্ন ধরনের উপায়ান্তর খুঁজে বের করতে হয়েছে, সম্মুখীন হতে বিপদের। আমরা সেগুলো অতিক্রম করে আধুনিক ব্যবস্থা তৈরি করেছি। দুতরফা দাখিলা পদ্ধতিও ঠিক তেমন। প্রথম অবস্থায় কিন্তু হিসাব লিখার নিয়ম পদ্ধতি এমনটা ছিল না। অল্প কিছুদিন আগেও আমরা, এখন তো কম্পিউটারাইজড সবকিছু, কম্পিউটারে আমরা এন্ট্রি করি, অটোমেটিক্যালি সেগুলো কি হয়ে যাচ্ছে, সফটওয়্যারে আমার ডাটা দেয়া থাকছে, আমার সফটওয়্যারটা তৈরি করে থাকছে, আমরা জাস্ট ছকে ফেললে যোগ হয়ে, বিয়োগ হয়ে, গুণ হয়ে, ভাগ হয়ে রেজাল্ট বের হচ্ছে। আগে তো এমনটা ছিল না। তো অল্প কিছুদিন আগেও যেটা বলছিলাম, আমাদের লেজার হাতে লিখতে হতো, হিসাবগুলোকে হাতে লিখে যোগ বিয়োগ করতে হতো, হ্যাঁ, বড় বড় প্রতিষ্ঠানগুলোতে। এখন কিন্তু সেটা করতে হচ্ছে না। আমার সফটওয়্যার তৈরি হয়েছে, হিসাব লিখার পদ্ধতির ধরনটাও পরিবর্তন হয়েছে। এই পদ্ধতির জন্য কি হচ্ছে, আমাদের এখন সুবিধা হচ্ছে হিসাব করতে। তো দুতরফা দাখিলা পদ্ধতি আবিষ্কারটাও ঠিক এমন। প্রথম অবস্থায় আমাদের যেটা করা হতো, হিসাব লিখা হতো দেওয়ালে দাগ কেটে, সুতোয় গিট দিয়ে, তাই না? আমরা গত ক্লাসগুলোতে করেছিলাম বিভিন্ন পদ্ধতি। আস্তে আস্তে কি হলো, আধুনিকতার সাথে সাথে আমাদের হিসাব লিখন বা হিসাব রক্ষার পদ্ধতির মধ্যে কিছু পরিবর্তন আসলে, পরিবর্তনের ধারাবাহিকতায় ইতালির একজন ধর্মযাজক ছিলেন যার নাম লুকা ডি প্যাসিওলি। উনি একটা পদ্ধতি আবিষ্কার করেন 1494 সালে, যে পদ্ধতির নাম দুতরফা দাখিলা পদ্ধতি। যে পদ্ধতি মোতাবেক একটা পক্ষকে আমরা ডেবিট করি আর একটা পক্ষকে সমপরিমাণ টাকা দ্বারা ক্রেডিট করি। হ্যাঁ, সমপরিমাণ ডেবিট করি, সমপরিমাণ টাকা দ্বারা ক্রেডিট করি। ডেবিট অর্থ বৃদ্ধি বা বাম, ক্রেডিট অর্থ হ্রাস বা ডান। এই বৃদ্ধি হ্রাসের বিষয়টা আমরা অঙ্ক করার সময় বুঝবো। এই দুতরফা দাখিলা পদ্ধতির উপরে তিনি একটা বই লিখেছিলেন 1494 সালে। বইটার ইতালি ভাষায়, ইটালিয়ান ভাষাতে ছিল, যার নাম ছিল সুম্মা ডি অ্যারিথমেটিকা জিওমেট্রিকা প্রফেশনীয় লিটা। এই বইয়ে দুতরফা দাখিলা পদ্ধতির, অর্থাৎ হিসাব বিজ্ঞান, হিসাব রক্ষণের যাবতীয় নিয়ম কানুন লিপিবদ্ধ করা হয়েছে। ওই পদ্ধতিকে ফলো করে বর্তমানে হিসাব বিজ্ঞানটা আবির্ভাব হয়েছে এবং আধুনিকায়নের মাধ্যমে আরো যুগোপযোগী করা হয়েছে। তো দুতরফা দাখিলা পদ্ধতি সম্পর্কে আশা করছি তোমরা একটা ধারণা লাভ করেছো। বইয়ে আরো পড়তে হবে, বই পড়লে আরো বিস্তারিতভাবে জানতে পারবে, কারণ বই পড়ার কোনো বিকল্প নেই। আমরা পরবর্তী আলোচনায় দেখতে পাবো দ্বৈত সত্তার নীতি। দ্বৈত সত্তা, সত্তা মানে কি? সত্তাধিকার, তাই না? সত্তা বলতে আমরা কিন্তু ব্যক্তি সত্তাকে বুঝি। আমার প্রত্যেকটা মানুষের একটা সত্তাধিকার থাকে, সত্য থাকে। গ্রন্থ সত্য বলতে কি বুঝি? যে ওই বইটা লিখে দেয় তার সত্য, তাই না? পেটেন্ট, পেটেন্ট বলি আমরা কখনো, গ্রন্থ সত্য বলি, হ্যাঁ, ট্রেডমার্ক বলি। আসলে ট্রেডমার্ক বলো, গ্রন্থ সত্য বলো, পেটেন্ট বলো, এই কথাগুলোর অর্থই হলো যেই বিষয়ের পেটেন্ট বা যেই বিষয়ের কথা বলা হচ্ছে সেই বিষয়ের সত্ত্বাধিকার, অর্থাৎ ওই বিষয়ের, ওই সম্পত্তির মালিকানার বিষয়ে কথা বলা হচ্ছে। সত্য মানে আলাদা আলাদা বিষয়বস্তু, আলাদা আলাদা ব্যক্তি, আলাদা আলাদা প্রতিষ্ঠান। তাহলে লেনদেন সম্পর্কে আমরা জানি, অর্থের অঙ্কে পরিমাপযোগ্য যে কোনো ঘটনাকেই বলবো আমরা লেনদেন। লেনদেনের দ্বৈত সত্তার নীতি কি? অর্থাৎ একটা লেনদেন সম্পন্ন হলে আমরা দ্বিতীয় অধ্যায়ে কি দেখলাম? একটা পক্ষ সুবিধা গ্রহণ করে আর একটা পক্ষ সুবিধা প্রদান করে, তাই না? এটা হচ্ছে লেনদেনের বৈশিষ্ট্য, লেনদেনের বৈশিষ্ট্যের মধ্যে ছিল। তাহলে লেনদেনকে আমরা কি করতাম? বিশ্লেষণ করে দেখতাম যে এটা অর্থের সঙ্গে সম্পৃক্ত কিনা এবং এটা প্রতিষ্ঠানের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন ঘটাচ্ছে কিনা। যদি অর্থ সংক্রান্ত লেনদেন হতো এবং সেই লেনদেন দ্বারা যদি প্রতিষ্ঠানের নগদ সম্পত্তি বা খরচ হতো, বা সম্পত্তি বৃদ্ধি পেত, হ্রাস পেত, মালিকানা সত্ত্ব বাড়তো বা কমতো, দেখতাম, দেখে আমরা লেনদেনগুলো আখ্যা দিতাম। লেনদেন হতে হলে অবশ্যই কি করতে হবে? একে অর্থ দ্বারা পরিমাপযোগ্য হতে হবে। এবং আরো একটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় আমরা দেখেছিলাম এই বৈশিষ্ট্যের মধ্যে, যে একটা পক্ষ সুবিধা গ্রহণ করবে, একটা পক্ষ সুবিধা প্রদান করবে। ওই যে একটা বললাম ডেবিট, একটা বললাম ক্রেডিট। এই যে দুটো সত্তা, দুটো পক্ষ, এই দুটো পক্ষই হচ্ছে দ্বৈত সত্তা। অর্থাৎ তুমি যদি তোমার ব্যবহারের জন্য তোমার একটা কলম ক্রয় করো, তাহলে কি করছো দেখো, তুমি 10 টাকা দিয়ে একটা কলম ক্রয় করছো। তুমি যার কাছ থেকে ক্রয় করছো সে তোমাকে কলমটা বিক্রয় করলো, তাহলে সে ওই কলম বিক্রয় বাবদ 10 টাকা পেয়েছে, আর তুমি সেই কলমটা ক্রয় করে খরচ করেছো। তাহলে তুমি একটা পক্ষ যে কলমটা কিনেছো, আর বিক্রেতা একটা পক্ষ যে কলমটা বিক্রয় করেছে। তাহলে দুইটা পক্ষ না? তুমি সুবিধাটা গ্রহণ করলা, কলম যে সুবিধা সেটা তুমি গ্রহণ করেছো। সে যদি কলম বিক্রি না করতো তুমি কি সুবিধাটা গ্রহণ করতে পারতে? পারতে না।
সুবিধাটা তুমি গ্রহণ করেছো, খরচ করেছে যদিও, কিন্তু সুবিধাটা গ্রহণ করেছো। তো তুমি একটা পক্ষ আর বিক্রেতা একটা পক্ষ, এই দুটো পক্ষের মধ্যে কিন্তু লেনদেন হয়েছে, অর্থাৎ আদান প্রদান হয়েছে। তুমি গ্রহণ করেছো কলম, প্রদান করেছো টাকা। ঠিক তেমনি ভাবে বিক্রেতা গ্রহণ করেছে নগদ টাকা, প্রদান করেছে কলম। এই দেখো দুইটা সত্তা, ভিন্ন ভিন্ন সত্তা, যে দুটো সত্তার মধ্যে লেনদেন সম্পন্ন হয়েছে, এটাই বলা হচ্ছে লেনদেনের দ্বৈত সত্তা। আমরা একটা উদাহরণের মাধ্যমে বিষয়টা বুঝবো। দেখো একটু উদাহরণ এখানে উপস্থাপন করা হয়েছে, লেনদেনের দ্বৈত সত্তার নীতি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা। অফিসের কর্মচারীদের বেতন বাবদ 10,000 টাকা প্রদান করা হলো। তাহলে অফিসের কর্মচারীদের বেতন দিয়েছি, এটা আমার প্রতিষ্ঠানের জন্য একটা খরচ। তাহলে আমি প্রদান করেছি, কি প্রদান করেছি? বেতন প্রদান করেছি, তাই না? বেতন, এটা একটা খরচ। বেতন বাবদ কি প্রদান করেছি? নগদ টাকা প্রদান করেছি। আমরা ওই যে হিসাবের শ্রেণী বিভাগ করেছিলাম না, হিসাব কত প্রকার মনে আছে নিশ্চয়ই? 5 প্রকার। আধুনিক পদ্ধতিতে হিসাব 5 প্রকার। কি কি? সম্পত্তিবাচক হিসাব, দায়বাচক হিসাব, আয়বাচক হিসাব, ব্যয়বাচক হিসাব এবং মালিকানা সত্ত্ববাচক হিসাব। যে কোনো লেনদেন সম্পন্ন হলে আমরা এই 5 প্রকার হিসাবের আওতায় আমরা এদেরকে মূল্যায়ন করব এবং এমন দুইটা পক্ষ বা হিসাবকে নির্ধারণ করব যাতে এই পক্ষ বা হিসাবকে ওই 5 প্রকার হিসাবের আওতাভুক্ত করা যায়। যেমন বেতন প্রদান করেছি, বেতন একটা খরচ, ব্যয়বাচক হিসাব না, তাহলে দেখো ব্যয়, এটা কিন্তু একটা হিসাবের ভাগ, তাই না? আয়বাচক ব্যয়বাচক, তাহলে ব্যয়, বেতন একটা ব্যয়। আর নগদ টাকা প্রদান করেছে, নগদ টাকা কি সম্পত্তিবাচক হিসাব না? তাহলে দেখো ওই যে হিসাবের যে শ্রেণী বিভাগ ছিল 5 প্রকার, ওই শ্রেণী বিভাগের মধ্যে একটা বিভাগ ছিল নগদ সম্পত্তিবাচক হিসাব, নগদ টাকা সম্পত্তি। তাহলে দেখেছো যে একটা লেনদেন কি করছে, এই যে হিসাবের যে 5 প্রকার শ্রেণী এর আওতায় পড়ছে এবং হিসাব সমীকরণ ছিল না এই সমান এল প্লাস ই, অর্থাৎ প্রতিষ্ঠানের যাবতীয় সম্পত্তি তার দায় ও মালিকানা সত্ত্বের সমান হবে। দেখো সেখানে কিন্তু প্রভাব বিস্তার করছে, করছে না? তাহলে আমরা এখানে দুইটা সত্তা বের করতে পারি, যে দুটো সত্তার মধ্যে লেনদেন সম্পন্ন হয়েছে এবং যে দুটো সত্তাকে আমরা বিবেচনা করতে পারি। কিভাবে? দেখো এইভাবে করতে পারি যে বেতন প্রদান করা হয়েছে নগদ টাকায়, বা কর্মচারীর বেতন বাবদ নগদ টাকা প্রদান। তাহলে আমরা মূল আলোচ্য বিষয় কি পাচ্ছি? বেতন এবং নগদ। আমরা একটা গল্পের সামারি করি, তাই না? সারাংশ সারমর্ম লিখি না, যে অনেক বড় একটা বক্তব্যের ছোট্ট একটা সামারি। আমরা স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, আমরা এই শব্দটার সঙ্গে পরিচিত, তাই না? কচ্ছপ এবং খরগোশের সেই গল্পের সঙ্গে সবাই আমরা পরিচিত। খরগোশ এবং কচ্ছপের এই গল্পটা কি করা হয়? বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে, কিন্তু শেষে একটা মোরাল, একটা শব্দে কিন্তু পুরো গল্পকে প্রকাশ করা হয়েছে। কি করা হয়েছে সেটা? স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, অর্থাৎ ওই শব্দ দ্বারা কিন্তু পুরো গল্পের সামারি করা হয়েছে। তাহলে ঠিক তেমনি ভাবে লেনদেন সম্পন্ন হওয়ার পর এমন দুটো পক্ষকে আমরা নির্ধারণ করব, এমন দুটো সত্তাকে নির্ধারণ করব, বের করব, যে দুটো সত্তা বা পক্ষের মধ্যে লেনদেন সম্পন্ন হয়েছে এবং যে দুটো সত্তাকে আমরা ওই যে হিসাবের যে শ্রেণী বিভাগ 5 প্রকার, এই 5 প্রকার শ্রেণীর মধ্যে আমরা কি করতে পারি? লিপিবদ্ধ করতে পারি। তাহলে দেখো এখানে বেতন প্রদান করা হয়েছে কিসে? নগদ টাকায়, তাই না? নগদ টাকা প্রদান করা হয়েছে বেতন বাবদ। আশা করি তোমরা দ্বৈত সত্তার নীতিটা বুঝতে পেরেছো, কিভাবে আমরা একটা লেনদেনকে বিশ্লেষণ করে দুটো পক্ষ বের করবো। এবার আমরা দেখবো দুতরফা দাখিলা পদ্ধতির সুবিধা। এই দুতরফা দাখিলা পদ্ধতির সুবিধাটা কি সেটা আমরা একটু দেখি। দ্বৈত সত্তা, অবশ্যই দুইটা আলাদা আলাদা সত্তা থাকবে, যার একটা পক্ষ সুবিধা গ্রহণ করবে আর একটা পক্ষ সুবিধা প্রদান করবে, অথবা একটা পক্ষ বৃদ্ধি পাবে আর একটা পক্ষ হ্রাস পাবে। দাতা ও গ্রহিতা, হ্যাঁ আমরা বললাম যে একজন দাতা প্রদান করবে, একজন গ্রহিতা বা গ্রহণ করবে। ডেবিট ও ক্রেডিট করা, আমরা লেনদেন সম্পন্ন হওয়ার পর একটা পক্ষকে যে পরিমাণ টাকা দ্বারা ডেবিট করব, ঠিক তার সমপরিমাণ টাকা দ্বারা আরেকটা পক্ষকে ক্রেডিট করব। ডেবিট অর্থ বৃদ্ধি আর ক্রেডিট অর্থ হ্রাস। সমান অঙ্কের আদান প্রদান, আমরা বললাম যে একটা লেনদেন সম্পন্ন হওয়ার পরে কি করতে হবে? যে লেনদেন হবে তার একটা পক্ষকে আমরা ডেবিট করব আর একটা পক্ষকে ক্রেডিট করব, অবশ্যই সমপরিমাণ টাকা দ্বারা। যদি আমরা একটা পক্ষকে 10,000 টাকা দ্বারা ডেবিট করি, অবশ্যই আর একটা পক্ষকে 10,000 টাকা দ্বারাই ক্রেডিট করতে হবে। যদি তাহলে আমরা আগের লেনদেনটাই দেখি, তাহলে কি দেখতে পাচ্ছিলাম? বেতন প্রদান করা হয়েছে নগদ টাকায়। বেতন একটা ব্যয়বাচক হিসাব, তাহলে বেতন কি হচ্ছে? খরচ। খরচ আমার হচ্ছে, এইটাকে যদি বেতনকে ব্যয় বৃদ্ধি পাচ্ছে, ব্যয় বৃদ্ধি পেলে হয় ডেবিট। তাহলে বেতনকে যদি ডেবিট করি, ঠিক তেমনি ভাবে নগদ সম্পত্তি হ্রাস পেলে বা কমে গেলে হয় ক্রেডিট।
তাহলে আমরা কি করতে পারি, নগদান হিসাবকে করব ক্রেডিট। তাহলে বেতন হিসাব ডেবিট 10,000 টাকা আর নগদান হিসাব ক্রেডিট 10,000 টাকা। তাহলে কেন আমরা করলাম, দেখো ব্যয় বৃদ্ধি পেলে হয় ডেবিট, সম্পত্তি হ্রাস পেলে হয় ক্রেডিট। এই জন্য ডেবিট করলাম এক পক্ষকে, ক্রেডিট করলাম আরো একটা পক্ষকে, এবং সমান টাকা দ্বারা। এটাই এই জন্য বলা হচ্ছে সমান অঙ্কের আদান প্রদান। সামগ্রিক ফলাফল, দুতরফা দাখিল পদ্ধতির মাধ্যমে একটা প্রতিষ্ঠানের একটা হিসাবে সার্বিক ফলাফল সম্পর্কে বিস্তারিতভাবে জানা যায়। এটা একটা দুতরফা দাখিল পদ্ধতির সুবিধা। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি লেনদেনে জড়িত দুটি পক্ষ, ডেবিট ও ক্রেডিট পক্ষ শনাক্ত বা চিহ্নিতকরণ। একটু আগে আমরা দেখলাম তাই না, যে ডেবিট এবং ক্রেডিট বলে দুইটা পক্ষ থাকে, যার একটা পক্ষকে আমরা ডেবিট করি যে পরিমাণ টাকা দ্বারা, ঠিক তার বিপরীতে আর একটা পক্ষকে আমরা ক্রেডিট করি সম পরিমাণ টাকা দ্বারা। তাহলে আমরা কিভাবে করব, শ্রেণী বিভাগটা করে ফেলি। দেখো হিসাব সমীকরণ আমরা যেটা দ্বিতীয় অধ্যায়ে পড়েছি, আরো একবার এখানে দেখো বলা হচ্ছে এ সমান এল প্লাস ই, এ সমান সম্পদ, অর্থাৎ সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব। দেখো এখানে ভেঙে দেওয়া আছে। এবার উপরে যে সমীকরণটা হিসাব সমীকরণ, সেই সমীকরণকে লক্ষ্য করলে আমরা হিসাবকে কয় ভাগে ভাগ করতে পারি, 5 ভাগে ভাগ করতে পারি। 5 প্রকার হিসাব লক্ষ্য করতে পারি, তাই না? এই আলোচনাগুলো আমরা দ্বিতীয় অধ্যায়ে জেনেছিলাম। আরো একবার তোমাদের কাছে এটা উপস্থাপন করার উদ্দেশ্যই হচ্ছে গুরুত্ব। কারণ এই যে হিসাবের সমীকরণ এবং হিসাব সমীকরণের আলোকে যে হিসাবের শ্রেণী বিভাগ, এটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এই হিসাবকে 5 ভাগে ভাগ করতে হবে, এবং প্রত্যেকটা লেনদেনকে এই 5 প্রকার হিসাবের আওতায় একটা পক্ষকে করতে হবে ডেবিট, আর একটা পক্ষকে করতে হবে ক্রেডিট। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এরপর আমরা চলে যাচ্ছি পরবর্তী আলোচনায়। পরবর্তীতে ডেবিট ক্রেডিটের সারসংক্ষেপ, অর্থাৎ আমরা যে একটা পক্ষকে ডেবিট করব আর একটা পক্ষকে ক্রেডিট করব, অর্থাৎ একটা পক্ষকে বাড়াবো আর একটা পক্ষকে কমাবো। এই বাড়াবো বা কমাবো কখন, কিভাবে, কেন, সেটা সারসংক্ষেপ দেখা দেওয়া হয়েছে। ডেবিট কখন ডেবিট হবে এবং ক্রেডিট কখন ক্রেডিট হবে। ডেবিট হবে কখন, সম্পত্তি যদি বৃদ্ধি পায়। সম্পত্তির নামগুলো জেনে নিই কি কি। ব্যক্তি জীবনে যেমন আমাদের কিছু সম্পদ থাকে, যেমন নগদ টাকা, ব্যাংক ব্যালেন্স, আসবাবপত্র, দালান কোঠা, ঠিক তেমনি ভাবে প্রতিষ্ঠানেরও কিন্তু যেমন সম্পদ থাকে। এই ধরনের সম্পদ যেমন নগদ টাকা, ব্যাংক ব্যালেন্স, দালান কোঠা, ভূমি, যন্ত্রপাতি, আসবাবপত্র যদি বৃদ্ধি পায় তাহলে হবে ডেবিট। তাহলে হ্রাস পেলে কি হবে, দেখো হ্রাস পেলে হবে ক্রেডিট। ঠিক তার বিপরীত, নগদ টাকা যদি বৃদ্ধি পায় কোনো লেনদেনের ফলে তাহলে নগদান হিসাব হবে ডেবিট, আর যদি নগদ টাকা কমে যায় কোনো লেনদেনের ফলে তাহলে আমরা কি করব, নগদান হিসাবকে করব ক্রেডিট। আশা করি বুঝতে পেরেছো। এবং সম্পত্তি বৃদ্ধি হ্রাসের বিষয়টা আমরা আরো লেনদেনের ফলে, লেনদেনের মাধ্যমে সেগুলো আরো বিস্তারিতভাবে জানতে পারবো। দায় হ্রাস পেলে হয় ডেবিট, বৃদ্ধি পেলে হয় দায় কি, আমরা যখন কারো কাছ থেকে ধারে ক্রয় করি তখন কি হয়, দায়বদ্ধতার সৃষ্টি হয়। ঠিক আছে, দায়বদ্ধতার সৃষ্টি হয়। দায় যদি বৃদ্ধি পায়, কখন বৃদ্ধি পায়, ধারে ক্রয় করলাম, কার কাছে ক্রয় করে আমি বিলে স্বাক্ষর করলাম যে আমি টাকা প্রদান করব। ঠিক আছে, এইভাবে দায়বদ্ধতার সৃষ্টি হয়। তো দায় যদি বৃদ্ধি পায় তাহলে হয় ক্রেডিট। কি হয়, ক্রেডিট। আর যদি দায় হ্রাস পায়, অর্থাৎ আমার কাছ থেকে কেউ টাকা পায় আর তোমার কাছ থেকে কেউ টাকা পাবে, তুমি তাকে টাকা প্রদান করেছো, তাহলে দায়বদ্ধতা কমে যাবে, এমন ঘটনা ঘটলে হবে ডেবিট। মালিকানা সত্ত্ব হ্রাস পেলে হয় ডেবিট, বৃদ্ধি পেলে হয় ক্রেডিট। মালিকানা সত্ত্ব কাকে বলবো, মালিক যেই টাকাটা প্রতিষ্ঠানে বিনিয়োগ করবে, অর্থাৎ মূলধন, এটা হচ্ছে মালিকের স্বত্বাধিকার। তাহলে মালিক যদি প্রতিষ্ঠানে টাকা বিনিয়োগ করে তাহলে মালিকের স্বত্বাধিকার বৃদ্ধি পায়। আবার যদি মুনাফা পায় মালিক তাহলে সেটা স্বত্বাধিকার বৃদ্ধি করে। মালিকানা সত্ত্বে বৃদ্ধি পেলে করবো ক্রেডিট। এই মালিকানা সত্ত্বের নাম হলো মূলধন। এই মূলধন আনয়নের ফলে অথবা অতিরিক্ত মূলধন নিয়ে আসার ফলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। হ্রাস পায় কিভাবে, যদি মালিক প্রতিষ্ঠান থেকে টাকা উত্তোলন করে নেয়, অর্থাৎ উত্তোলনের মাধ্যম দিয়ে কি হয়, উত্তোলনের মাধ্যম দিয়ে প্রতিষ্ঠানের তোমার স্বত্বাধিকার হ্রাস পায়। ঠিক আছে, স্বত্বাধিকারটা হ্রাস পাচ্ছে। এরপরে আয়, আয় হ্রাস পেলে হয় ডেবিট, বৃদ্ধি পেলে হয় ক্রেডিট। আয় মানে কি, আমরা পণ্য দ্রব্য নিয়ে ব্যবসা করি, সেবা নিয়ে ব্যবসা করি, যদি পণ্য বা সেবা বিক্রয় করি আমি তাহলে কি হবে, আয় বৃদ্ধি পাবে। তোমরা যদি কোনো পণ্য বা সেবা বিক্রয় করো, পণ্য বলতে কাঁচা উৎপাদিত কোনো পণ্য,
সেবা বলতে বিউটি পার্লার হতে পারে, সেলুন হতে পারে, হ্যাঁ, হোটেল, রেস্টুরেন্ট, স্কুল, কলেজ হতে পারে। যদি সেবা দাও বা পণ্য বিক্রয় করো তাহলে কি হবে? আয় বৃদ্ধি পাবে, বৃদ্ধি পেলে হবে ক্রেডিট। আর যদি হ্রাস পায় অর্থাৎ আয় হ্রাস পায় তাহলে হবে ডেবিট। ব্যয় বৃদ্ধি বা সাধারণ ব্যয়ের ক্ষেত্রে হয় ডেবিট, ব্যয় হ্রাস পেলে হয় ক্রেডিট। ব্যয় বলতে কি বুঝবো? আমরা এই যে একটু আগে একটা লেনদেন দিয়ে বুঝলাম, কর্মচারীদের বেতন প্রদান করা হলো, তাহলে কর্মচারীদের বেতন এটা একটা ব্যয়বাচক হিসাব, তাই না? আবার বিজ্ঞাপন দেওয়া হলো, যাতায়াত ভাড়া, বিদ্যুৎ বিল, অফিস ভাড়া, এই ধরনের খরচ, মণিহারি খরচ, এই যে ধরনের খরচ, এই খরচগুলো সম্পন্ন হলে কি করব আমরা? ডেবিট করব। আর যদি খরচ হ্রাস পায় তাহলে করব আমরা ক্রেডিট। আশা করি এই যে ডেবিট ক্রেডিট নির্ণয় কিভাবে করব এবং এই সারসংক্ষেপটা বুঝতে পেরেছো। আগামীতে যখন আমরা এই লেনদেনগুলো নিয়ে কাজ করব তখন আরো বিস্তারিতভাবে এই বিষয়গুলো জানতে পারবো। ঠিক আছে? আসলে আমরা পরবর্তী আলোচনায় যাই। পরবর্তী দেখছি হিসাব চক্রের ধাপ। হিসাব বিজ্ঞান চক্রাকারে আবর্তিত হয়। একটা লেনদেন সম্পন্ন হওয়ার অর্থাৎ একটা লেনদেন হওয়ার থেকে শুরু করে সর্বশেষ আর্থিক ফলাফল, হ্যাঁ, পর্যন্ত চক্রাকারে আবর্তিত হয়। এই চক্রগুলো কি কি? দেখো, প্রথমে আছে লেনদেন শনাক্তকরণ। আমরা দেখেছিলাম দ্বিতীয় অধ্যায়ে, লেনদেন অধ্যায়ে, যে সবগুলো লেনদেনই কিন্তু ঘটনা, কিন্তু সকল ঘটনা কি লেনদেন ছিল? ছিল না। উদাহরণস্বরূপ বলেছিলাম, আমরা বাবা মার স্নেহ আদর নিয়ে সুস্থ হয়ে উঠি, টাকা দিতে হয় না। কিন্তু ঠিক একইভাবে আমরা যখন ক্লিনিকে বা হসপিটালে যে সেবা নিই তখন কিন্তু আমাকে কি করতে হয়? তখন কিন্তু টাকা প্রদান করতেই হয়। হ্যাঁ, এইটা হচ্ছে তোমার শনাক্তকরণের ক্ষেত্রে। প্রথমে আমরা কি করতে? লেনদেন শনাক্ত করতে হয়। লেনদেন শনাক্ত করার পরে বিশ্লেষণ করতে হয়। বিশ্লেষণ করে কি করতে হয়? দুটো পক্ষ বের করতে হয়, তাই না? দুটো পক্ষকে, একটা পক্ষকে আমরা ডেবিট করে একটা পক্ষকে ক্রেডিট করি। এই ডেবিট ক্রেডিট করার পদ্ধতি হচ্ছে জাবেদা ভুক্তিকরণ। জাবেদা করার পরে খতিয়ান স্থানান্তর করি। লেনদেনকে পাকাপোক্তভাবে খতিয়ান হিসাবভুক্ত করার জন্য যে ধাপ সেটি হচ্ছে খতিয়ান। খতিয়ানে উদ্বৃত্ত নির্ণয় করি আমরা। খতিয়ানে প্রত্যেকটা হিসাবে স্পেসিফিক ভাবে সর্বমোট কত টাকার নগদ আছে, সর্বমোট কত টাকা বেতন দিয়েছি, সর্বমোট কত টাকার বিজ্ঞাপন খরচ হয়েছে, এই যে প্রত্যেকটা আয় ব্যয়, সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্বের ব্যালেন্স নিয়ে ব্যালেন্সগুলো নির্ণয় করা হয় খতিয়ানে, এবং সেই ব্যালেন্সগুলো নিয়ে রেওয়া মিল প্রস্তুত করা হয়। রেওয়া মিলের দুইটা ছক নিয়ম আছে, অর্থাৎ দুটা ঘর আছে, একটা ডেবিট একটা ক্রেডিট। ডেবিটগুলোকে ডেবিট দিকে বসানো হয়, অর্থাৎ ডেবিট হিসাবগুলোকে ডেবিট দিকে, আর ক্রেডিট হিসাবগুলোকে ক্রেডিট দিকে বসিয়ে দুই দিকের যোগফল নির্ণয় করা হয়। যদি দুই দিকের যোগফল সমান হয় তাহলে বুঝতে হবে আমার লেনদেনগুলো সঠিকভাবে সম্পন্ন হয়েছে, পোস্টিংগুলো ঠিকভাবে দেওয়া হয়েছে। খতিয়ানভুক্ত করে গাণিতিক শুদ্ধতা যাচাই করা হয়। তোমাদের কাছে এই শব্দগুলো, এই কথাগুলো নতুন মনে হতে পারে যেহেতু তোমরা এই অঙ্কগুলো করোনি। হিসাব চক্রের ধাপগুলো আমি ধারাবাহিকভাবে বলে যাচ্ছি। প্রত্যেকটা ধাপ সম্পর্কে তোমাদের হিসাব বিজ্ঞান বইয়ে আলোচনা করা হবে, সেই কারণে ভয়ের কোনো কারণ নাই। তাহলে রেওয়া মিল প্রস্তুতের পর আমরা কি করব? সমন্বয় দাখিলা করব, এরপরে কার্যপত্র প্রস্তুত, আর্থিক বিবরণী প্রস্তুত, সমাপনী দাখিলা, এবং পরবর্তীতে যে হিসাব পরবর্তী রেওয়া মিল বা প্রারম্ভিক জাবেদা, এইভাবে চক্রাকারে হিসাব বিজ্ঞান চক্র আকারে আবর্তিত হয়। ঠিক আছে? এই যে একাধিক হিসাব বছর যেহেতু একটা প্রতিষ্ঠান চলে, সেই চলার কারণে কি করতে হচ্ছে আমাদেরকে? লেনদেনগুলোকে সম্পন্ন হওয়ার পর, এই পর্যায়গুলো সম্পন্ন করার পর আবার পুনরায় প্রথম আবার শুরু থেকে শুরু করতে হয়। এই জন্য এটা চক্রাকার আবর্তিত হতেই থাকবে। এরপর আমরা দেখব যে হিসাবের যে বই সমূহ, হিসাবের যে উপযুক্ত বইগুলো আছে তার শ্রেণী বিভাগ। হিসাবের বইকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে জাবেদা বা প্রাথমিক বই, একটা হচ্ছে খতিয়ান পাকা বই। আমি একটু আগে বললাম জাবেদা বা প্রাথমিক বই, এখানে একটা লেনদেন সম্পন্ন হওয়ার পর তারিখের ক্রম অনুসারে কোন তারিখে কোন লেনদেন সম্পন্ন হয়েছে সেই তারিখের ক্রম অনুসারে প্রত্যেকটা লেনদেনকে লিখে রাখা হয় প্রাথমিকভাবে। এই জন্য এটাকে বলা হয় যে প্রাথমিক বই। আর পাকা বই কোনটা? খতিয়ান। খতিয়ানে পাকাপোক্তভাবে একটা লেনদেনকে লিখে রাখা হয় এবং সেখানে প্রত্যেকটা লেনদেনের উদ্বৃত্ত নির্ণয় করা হয়। ঠিক আছে? এই পাকা বই বলে এর কোনো শ্রেণী বিভাগ নাই। পাকাপোক্ত বই মানে এর কোনো শ্রেণী বিভাগ নাই। কিন্তু দেখো, প্রাথমিক বই জাবেদা, এই জাবেদা বইয়ের কিন্তু শ্রেণী বিভাগ আছে। জাবেদাকে ভাগ করা হয়েছে কয় ভাগে দেখো তো? দেখেন, দেখতে পাচ্ছি আমরা ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত, বিক্রয় ফেরত, নগদ প্রাপ্তি, নগদ প্রদান এবং প্রকৃত জাবেদা। আমরা সর্বমোট এই যে দেখো 7 ভাগে ভাগ করেছি। ক্রয় জাবেদা, ক্রয় জাবেদা কি করা হয়? শুধুমাত্র ধারে ক্রয় সংক্রান্ত লেনদেন লিখা হয়। আমার প্রতিষ্ঠানে তো বিভিন্ন ধরনের লেনদেন সম্পন্ন হতে পারে, তাই না? নগদে, ধারে, চেকে হতে পারে না?
হতে পারে। তো আবার কিছু কিছু লেনদেন ডিফারেন্ট হতে পারে, প্রতি বিলের মাধ্যমে হতে পারে। ঠিক আছে? তো এই ধরনের লেনদেনগুলোকে ভাগ ভাগ করে আমি আলাদা আলাদা করে লিখবো, যাতে আমি বুঝতে পারি অ্যাট এ টাইম কোন ধরনের লেনদেন, কোন ধরনের খরচ কতটুকু হয়েছে। ক্রয় জাবেদাতে শুধুমাত্র ধারে ক্রয় সংক্রান্ত লেখা হয়, লেনদেনগুলো লেখা হয়, যাতে বুঝতে পারি আমি সর্বমোট কত টাকার ধারে ক্রয় করেছি। বিক্রয় জাবেদায় শুধুমাত্র ধারে বিক্রয় করেছি এই লেনদেনগুলো লেখা হয়, যাতে আমি বুঝতে পারি সর্বমোট ধারে বিক্রয় কত টাকার করেছি। ক্রয় ফেরত জাবেদা বইতে শুধুমাত্র ক্রয় করে ফেরত দিয়েছি কত টাকার, সেই ধরনের লেনদেন সর্বমোট লেখা হয়। বিক্রয় ফেরত বইতে ঠিক তার বিপরীত, বিক্রয় করে ফেরত আসছে যত টাকা, সেই ফেরত আসার টাকা সর্বমোট যে লেনদেন সেগুলো লেখা হয়। নগদ প্রাপ্তি জাবেদায় অর্থাৎ নগদে বিক্রয় করেছি, নগদে বিক্রয় করে টাকা পেয়েছি, এই ধরনের লেনদেনগুলো দিয়ে নগদ প্রাপ্তি জাবেদা বই প্রস্তুত করা হয়। নগদ প্রদান জাবেদা বইতে ঠিক তার বিপরীত, অর্থাৎ ক্রয় করে কত টাকা নগদে প্রদান করেছি সেই লেনদেনগুলো লেখা হয়। এরপরে দেখো প্রকৃত জাবেদা, এখানে কোন লেনদেন লেখা হয়। এতে ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত, বিক্রয় ফেরত, নগদ প্রাপ্তি, নগদ প্রদান, এই লেনদেনের বাইরে যে লেনদেনগুলো সম্পন্ন হয় সেই লেনদেনগুলোকে প্রকৃত জাবেদায় লেখা হয়। আশা করি এই যে হিসাবের যে বইয়ের শ্রেণী বিভাগ সেটা বুঝতে পেরেছ। এখন আমরা দেখবো যে পরবর্তী আলোচনায় যেটা আছে। আর আরেকটা বিষয়, আমরা যে এখানে দেখো লেনদেনের শ্রেণী সরি হিসাবের বইয়ের শ্রেণী বিভাগ করলাম, এই প্রত্যেকটা হিসাবের বই সম্পর্কে আমরা অঙ্ক করব। এই জন্য ঘাবড়ানোর ভয়ের কিছু নাই, আমি প্রাথমিক ধারণাটা তোমাদেরকে দিলাম। অবশ্যই বই পড়তে হবে আর বিস্তারিত জানার জন্য। আর আমরা তো ক্লাস করবোই, সেক্ষেত্রে আরো তোমাদের যে কনফিউশন গুলো আছে সেগুলো ইনশাল্লাহ দূর হয়ে যাবে। আমরা এবার সর্বশেষ আলোচ্য বিষয়, যেটা একতরফা দাখিলা পদ্ধতি। আমরা দুতরফা দাখিলা পদ্ধতি সম্পর্কে জানলাম। একতরফা দাখিলা পদ্ধতি কি? আমরা দুতরফা দাখিলা পদ্ধতিতে যেটা দেখলাম, একটা লেনদেন সম্পন্ন হওয়ার পর দুটো পক্ষ বিশ্লেষণ করা হচ্ছে, একটা পক্ষকে ডেবিট করা হচ্ছে আর একটা পক্ষকে ক্রেডিট করা হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি মোতাবেক। কিন্তু সব প্রতিষ্ঠানে কি দুতরফা দাখিলা পদ্ধতি অবলম্বন করে না, তাই না? প্রত্যেকটা, যেমন মতের পার্থক্য আছে আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে, ঠিক তেমনি ভাবে হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে কিন্তু এমন হিসাবের লিখন পদ্ধতি কিন্তু মত পার্থক্য আছে। সব প্রতিষ্ঠানের তো একই রকম হিসাব পদ্ধতি হবে না। একটা গার্মেন্টস ফ্যাক্টরির হিসাব আর একটা মুদিখানার দোকানের হিসাব তো একরকম হবে না। একটা কাঁচা তরকারির দোকানদারের, মাছের তরকারির দোকানদারের হিসাব আর সুপার শপের দোকানদারের হিসাব তো একরকম হবে না। হবে কি? হবে না। এই জন্য একতরফা দাখিলা পদ্ধতি বলতে কি বুঝবো? এই যে যেসব প্রতিষ্ঠানে দুতরফা দাখিলা পদ্ধতি অবলম্বন করা হয় না, মেনে চলা হয় না, অর্থাৎ হিসাবে দুইটা পক্ষ না, কখনো দুইটা পক্ষ, কখনো বা একটা পক্ষ, আবার কখনো কোনো পক্ষই না, কোনো পক্ষই লেখা হচ্ছে না, অথবা যে কোনো একটা পক্ষকে লেখা হচ্ছে, এমন লেনদেনগুলো নিয়ে যে বই বা যে পদ্ধতি, সেটা হচ্ছে একতরফা দাখিলা পদ্ধতি। আমরা একতরফা দাখিলা পদ্ধতিতে গুরুত্বপূর্ণ কিছু কাজ করব। একটা হচ্ছে একতরফা দাখিলা পদ্ধতির প্রতিষ্ঠানের লাভ বা ক্ষতি নির্ণয় করব। এই লাভ বা ক্ষতি নির্ণয় করতে চেয়ে আমার প্রারম্ভিক মূলধন সম্পর্কে জানতে হবে। হ্যাঁ, আবার আমার এখানে সমাপনী মূলধন সম্পর্কে জানতে হবে। ঠিক আছে? তাহলে আমি যেটা বলছিলাম তোমাদের, তাহলে একতরফা দাখিলা পদ্ধতিটা একটু দেখে নিই। সূত্রটা কি? দেখো, লাভ বা ক্ষতি সমান সমাপনী মূলধন যোগ উত্তোলন বিয়োগ প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন। তাহলে সমাপনী মূলধন এবং উত্তোলন জানতে। সমাপনী মূলধন আমরা কিভাবে নির্ণয় করব? দেখো, নিচে সূত্র দেয়া আছে, সমাপনী মোট সম্পদ বিয়োগ সমাপনী মোট দেয়, অর্থাৎ প্রতিষ্ঠানের সমাপনী মোট সম্পত্তির পরিমাণ যা হবে সেই যোগফল থেকে সমাপনী মোট দায় যোগ করলে যেটা হবে সেটা বিয়োগ করে বিয়োগফলটা সমাপনী মূলধনের। তাহলে সমাপনী মূলধন সমান সমাপনী মোট সম্পদ মাইনাস সমাপনী মোট দায়। এবার উত্তোলন বলতে প্রতিষ্ঠানের মালিক যদি উত্তোলন করে প্রতিষ্ঠান থেকে কোনো নগদ টাকা বা পণ্য, তাহলে সেটা উত্তোলন বলে বাদ যাবে। এবারে প্রারম্ভিক মূলধন, ঠিক একইভাবে প্রারম্ভিক মোট সম্পদ থেকে প্রারম্ভিক মোট দায় বাদ দিলে প্রারম্ভিক মূলধন পাওয়া যায়। তার সঙ্গে আমরা অতিরিক্ত মূলধন যোগ করব, অর্থাৎ মালিক যদি অতিরিক্ত কোনো মূলধন প্রতিষ্ঠানে বিনিয়োগ করে তাহলে সেটা যোগ করব, যোগফল যেটা হবে সেটা। এই সূত্র অবলম্বন করে আমরা একতরফা দাখিলা পদ্ধতির মোট লাভ বা মোট ক্ষতি নির্ণয় করতে পারি। আমরা একটা উদাহরণের মাধ্যমে বিষয়টা বিস্তারিতভাবে আরো জানবো। দেখো, এখানে বলা হয়েছে, জনাব সোহেল একজন ক্ষুদ্র ব্যবসায়ী, নিম্নোক্ত তথ্য তার হিসাব বই হতে সংগ্রহ করা হয়েছে। মোট সম্পদ 1/1/2019 তারিখে 1,20,000 টাকা এবং 31/12/2019 তারিখে 1,50,000 টাকা। মোট দায় 1/1/2019 তারিখে দেওয়া হয়েছে 35,000 টাকা এবং 31/12/2019 তারিখে দেওয়া হয়েছে 55,000 টাকা। এরপরে আমাদের 2019 সালে
অতিরিক্ত মূলধন আনয়ন 20,000 টাকা এবং মালিকের মোট উত্তোলন 30,000 টাকা এবং 2019 সালে জনাব সোহেলের লাভ বা ক্ষতি নির্ণয় করো। আমরা কি করব, আমরা লাভ বা ক্ষতি নির্ণয়ের যে সূত্র সেটা জানলাম একটু আগে। আমরা জানি লাভ বা ক্ষতি নির্ণয়ের জন্য সমাপনী মূলধন যোগ উত্তোলন বিয়োগ প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন আমরা যোগ করব। তাহলে প্রারম্ভিক মোট সম্পদ মোট দায় দেওয়া আছে, প্রারম্ভিক মূলধনটা নির্ণয় করে ফেলি। প্রারম্ভিক মোট সম্পদ ছিল আমাদের কত টাকা, 1,20,000 টাকা, আর প্রারম্ভিক মোট দায় ছিল 35,000 টাকা। আমরা 1,20,000 টাকার থেকে 35,000 টাকা বাদ দিলাম, পেলাম কত টাকা, 85,000 টাকা। ঠিক আছে, এরপর আমরা যেটা দেখতে পাচ্ছি সমাপনী মূলধন। সমাপনী মূলধনের ক্ষেত্রে সমাপনী মোট সম্পদ আমরা দেখতে পাচ্ছি এখানে 1,50,000 টাকা, আর সমাপনী মোট দায় দেখতে পাচ্ছি 55,000 টাকা। তাহলে 1,50,000 টাকা থেকে 55,000 বাদ দিলে পেলাম 95,000 টাকা। ঠিক আছে, তাহলে প্রারম্ভিক মূলধন সমাপনী মূলধন আমরা দুটো জানতে পারলাম। এখন আমরা সূত্র প্রয়োগ করে কাজটা অঙ্কটা করে ফেলি। দেখো, লাভ বা ক্ষতি সমান সমান সমাপনী মূলধন যোগ উত্তোলন বিয়োগ প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন। তাহলে 95,000 যোগ 30,000 মাইনাস 85,000 যোগ 20,000, তাহলে 1,25,000 হলো। 95,000 আর 30,000 যোগ করে মাইনাস কত হলো, 1,05,000 হলো। 85,000 এবং 20,000 যোগ করে আমরা 1,25,000 টাকা থেকে 1,05,000 বাদ দিলাম, পেলাম কত, 20,000। এটাই হচ্ছে আমার লাভের পরিমাণ। তাহলে এই ধরনের অঙ্ক যদি আসে তোমাদের পরীক্ষায়, আশা করি তোমরা সম্পন্ন করতে পারবে এবং এই ধরনের অঙ্ক তোমাদের বোর্ড পরীক্ষাতে আসবে। সো একতরফা দাখিলা পদ্ধতির উপরে যে অঙ্কটা আমি করালাম সে অঙ্কটা ভালোভাবে বাসায় অনুশীলন করবে এবং উদাহরণ তোমাদের বইয়ের শেষের দিকে প্রায় শেষ পর্যায়ে এই ধরনের একটা অঙ্ক দেয়া আছে, এই অঙ্কটা বাসায় ভালোভাবে অনুশীলন করবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের যে তৃতীয় অধ্যায়ের যে আলোচনা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আমি। এখন এই অধ্যায়ের আলোকে আমরা যে আলোচনা করলাম সেই আলোচনার প্রেক্ষিতে কিছু মূল্যায়ন প্রশ্ন আছে, আসলে আমরা সেই মূল্যায়ন প্রশ্নগুলো দেখে নিই। আশা করি তোমরা এই মূল্যায়ন উত্তরগুলো করতে পারবে। লুকা প্যাসিওলি কে ছিলেন? লুকা প্যাসিওলি ছিলেন ইতালির একজন ধর্মযাজক এবং গণিতবিদ। দ্বৈত সত্তা কাকে বলে? লেনদেনের যে দুটো পক্ষ থাকে, তাই না? আমরা দ্বৈত সত্তা বলে লেনদেনের দুটো পক্ষকে বুঝি। হিসাব সমীকরণের মূল উপাদানগুলো কি কি? হিসাব সমীকরণের মূল উপাদান হচ্ছে এ, এল এবং ই। হিসাব কত প্রকার ও কি কি? হিসাব 5 প্রকার। কি কি? সম্পদ, দায়, আয়, ব্যয় এবং মালিকানা সত্ত্ব। হিসাবের প্রাথমিক ও পাকা বই কোনটি? আমরা জানলাম হিসাবের প্রাথমিক বই জাবেদা এবং হিসাবের পাকা বই খতিয়ান। আশা করি মূল্যায়নের প্রশ্ন উত্তরগুলো তোমরা সম্পন্ন করতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আগামীতে তোমাদের কি হবে দেখে নাও। আগামীতে তোমাদের এই যে তৃতীয় অধ্যায় দুতরফা দাখিলা পদ্ধতি, এই পদ্ধতি ক্লাসের পরবর্তী ক্লাসে একটা অঙ্কর উপরে ক্লাস নেওয়া হবে, অর্থাৎ একটা গণিত ক্লাস নেওয়া হবে। এই ক্লাসটা করলে তোমরা এই তৃতীয় অধ্যায় থেকে যে অঙ্কগুলো আসবে সেটা আশা করি সম্পন্ন করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে ক্লাস প্রায় একেবারেই শেষ। আগামীতে তোমাদের সঙ্গে আবারও আশা করছি দেখা হবে। সেই পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। তোমাদের সুস্বাস্থ্য এবং কল্যাণ কামনা করে আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।